আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসকের ধর্ষণ খুনকে শুরু থেকেই আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছিল হাসপাতাল কর্তৃপক্ষ। পরিকল্পিতভাবে সেই চেষ্টায় কি আরজিকর হাসপাতালের পুলিশ আউটপোস্ট জড়িত ছিল? এমনই মারাত্মক তথ্য উঠে এলো শিয়ালদা কোর্টের নির্দেশনামা থেকেও। ধর্ষণ ও খুনের মতো ভয়ঙ্কর ঘটনা, মৃতদেহে অসংখ্য আঘাতের চিহ্ন, তারপরেও শুরু থেকে চেষ্টা হয়েছিল তাকে আত্মহত্যা বলে চালানোর। পরিকল্পিতভাবে সেই চেষ্টায় কি জড়িত ছিল আরজিকর হাসপাতালের পুলিশ আউটপোস্ট? শিয়ালদা কোর্টের বিচারকের নির্দেশনামা থেকে এবার এই মারাত্মক প্রশ্নই উঠে এলো। 9ই আগস্ট সকালে আরজিকর মেডিকেলে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ। সোমবার সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করে শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস যে রায় দিয়েছেন তাতে উল্লেখ রয়েছে, সাব ইন্সপেক্টর সৌরভ কুমার ঝাড় সাক্ষ্য থেকে জানা যাচ্ছে 9ই আগস্ট সকাল 10টা নাগাদ তিনি টালা থানায় ডিউটিতে ছিলেন। আরজিকর পুলিশ আউটপোস্ট থেকে তিনি একটি ফোন পান, যেখানে বলা হয় হাসপাতালে একজন চিকিৎসক আত্মহত্যা করেছেন। নিহত চিকিৎসকের মা বাবার দাবি, শুরুতে হাসপাতাল থেকেও তাদের বলা হয়েছিল মেয়ে আত্মহত্যা করেছে, আর সেটা যে পুলিশের উপস্থিতিতেই হয়েছিল তা কার্যত স্পষ্ট হয়ে যায় এই ভাইরাল অডিও ক্লিপ সামনে আসার পর। আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে উনি সুসাইড করেছেন, হয়তো পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। এই প্রেক্ষাপটেই প্রশ্ন উঠছে, আরজিকর মেডিকেল কলেজের পুলিশ আউটপোস্ট শুরু থেকে এই ঘটনাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলো কেন? ইচ্ছাকৃতভাবে কি সর্বস্তর থেকে ধর্ষণ খুনের ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল? প্রথমে যদি ডেড বডি পায়, পোস্টমর্টম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তাকে বলা যাবে না কেউ আত্মহত্যা করেছে বা কেউ মেরে দিয়ে গেছে বা মার্ডার হয়েছে। এখন এই যে প্রথম থেকে একটা চালিয়ে দেওয়া আত্মহত্যা করেছে, এই মানে খবরটা দেওয়া, এই যে আউটপোস্টে খবর দিচ্ছে হসপিটাল কর্তৃপক্ষ থেকে, এই যে প্রথম থেকে পুরো ব্যাপারটাকে চেপে যাওয়ার, পুরো ব্যাপারটা আপনি এভিডেন্সগুলো যদি প্রথম থেকে পড়েন এবং ক্রস এক্সামিনেশন যদি দেখেন, দেখা যাবে ইচ অ্যান্ড এভরি স্পেয়ারে এভিডেন্সগুলোকে নষ্ট করার জন্য যা যা করার সেগুলো ক্যালকাটা পুলিশ প্রথমে করবে। এর আগে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি চলাকালীনও এই প্রসঙ্গ উঠেছিল। সর্বোচ্চ আদালতে তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেছিলেন, দেখে বোঝা যাচ্ছে এটা আত্মহত্যার ঘটনা নয়। তা সত্ত্বেও তরুণী চিকিৎসকের পরিবারকে কেন আত্মহত্যা বলা হলো? এবার নিম্ন আদালতের রায়ে প্রশ্ন উঠে গেল, এই চেষ্টায় কি শরিক ছিল আরজিকর হাসপাতালের পুলিশ আউটপোস্ট? কিন্তু কেন, তার উত্তর কি কোনোদিন পাওয়া যাবে? প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। শীর্ষেন্দুদা, সিবিআই রিমান্ড লেটারটার কথা যদি আপনার খেয়াল থাকে, সেখানেও কিন্তু এই আত্মহত্যার তত্ত্ব ভাসিয়ে দেওয়া হয়েছিল, এমন একটা লাইন কিন্তু সেখানেও লেখা ছিল। অর্থাৎ এই অভিযোগটা নতুন নয়। সেক্ষেত্রে কারা কারা সেই আত্মহত্যার তত্ত্ব ভাসিয়ে দিয়েছিল? সন্দীপ ঘোষ, তিনি একেবারে ইনস্টিটিউশনাল হেড হিসেবে কেন অভিযোগ করেননি? অভিজিৎ মণ্ডলের কি কর্তব্য ছিল? পুলিশ আউটপোস্টের নাম এখন জড়িত হচ্ছে। এর পাশাপাশি সেদিন ঘটনাস্থলে কারা কারা উপস্থিত ছিলেন? আত্মহত্যার কথা বলে কে টেলিফোন করেছিলেন? নির্যাতিতার মা বলছেন আজ পর্যন্ত এদের কারোর জিজ্ঞাসাবাদ হয়নি। এই প্রশ্নগুলো বারবার আসছে, টাইম লাইন নিয়ে প্রশ্ন করেছেন সুপ্রিম কোর্ট, কিন্তু সেটাও তদন্তে আসছে না। একটা কথা মনে রাখতে হবে যে বিচারপতি পাদ্রিওয়াল পর্যন্ত বলেছিলেন যে আমার কর্মজীবনের 30 বছর এরকম তদন্তের এরকম গাফিলতি দেখিনি। আর একটা জিনিস আপনাদের বারবার যিনি বলেছেন যে আপনার এফআইআর হয়েছে 12 ঘন্টা বাদে, আপনার পিএম হয়েছে 14 ঘন্টা বাদে, আপনার পিএম হয়েছে, পোস্টমর্টম হয়েছে আপনার সূর্যাস্তের পরে, যেখানে জীবনে কোনোদিন আইনে লেখা নেই যে চাওয়া হয়েছিল কিন্তু করা হয়নি। আপনার যে জায়গায় প্লেস অফ অকারেন্স সেখানে মাছের বাজার হয়ে গেল। সেই প্রত্যেকটা ক্ষেত্রে এই জিনিসগুলো হয়েছে। আজকে সীমা পাহুজার একটা অভিযুক্তের তিনি জানিয়েছেন নিজে কোর্টে, সিবিআই জানাচ্ছেন যে আঙুলের ছাপ তিনি নেননি অভিযুক্তের, আর সেই জায়গাতে তিনি নিজে আরজিকরের কোন নার্স গ্রুপ ডি তাদের জিজ্ঞাসাবাদ এবং সাক্ষী হিসেবে উল্লেখ পর্যন্ত করেননি। এই প্রতিটা লাইন ছত্রে দেখা যাচ্ছে। কে বলল, কে আত্মহত্যা করতে খবর দিতে বলল, কোন নার্স সেদিনে অন ডিউটিতে ছিলেন, কে আজকে নির্যাতিতার সাথে খাওয়া দাওয়া করেছিলেন, একটা কাউকে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না? কিসের জন্য? আজকে 128 জন যে সাক্ষী, কেন সাক্ষ্য গ্রহণ করা হবে না? কিসের? আজকে যার যায় তার যায়। একটা মেয়ে চলে গেল, তার একটা অন ডিউটি কর্মক্ষেত্রে একজন ডাক্তার
রেপ এন্ড মার্ডার, ভাবা যায় বাংলা কোথায় চলে গেছে সেই জিনিসটা ভাবতে হবে। রাজ্য প্রশাসনই বলুন বা কেন্দ্রীয় সংস্থাই বলুন, প্রত্যেকের বিরুদ্ধেই কিন্তু অভিযোগের আঙুল উঠছে। আমি আসবো তন্ময় বাবু, তবে এই জায়গায় মণিশঙ্কর বাবু দেখুন, একেবারে রক্ষকই ভক্ষক, শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ার, অনেকেই বলছেন তাকে নাকি ফাঁসানো হয়েছে, তিনি নিজেও এমনটা দাবি করেছেন। এখনো পর্যন্ত আমৃত্যু কারাবাস, যেটাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার হায়ার কোর্টে ইতিমধ্যেই মুভ করেছে। কিন্তু দেখুন, একের পর এক পুলিশের ভূমিকা, আউটপোস্টে যারা ছিলেন সেই সময় তাদের ভূমিকা, অভিজিৎ মণ্ডল তার ভূমিকা, টালা থানার প্রাক্তন ওসি, এবং একের পর এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নাম জড়িয়ে গিয়েছে এই ঘটনায়। কিন্তু তদন্তের আওতায় এদের কাউকে না পুলিশ এনেছে না সিবিআই এনেছে। না, আমি বলছি দেখুন, আপনারা তো এই তদন্তটা লোপাট করে এটাই সামনে আসছে, এক, আর দুই হচ্ছে সঞ্জয় রায় একা করতে পারে না। এই দুটোতেই কিন্তু আমরা সবাই এবং ভারতবর্ষের জনগণ কিন্তু একটা জায়গায় আমরা স্বীকার করি যে হ্যাঁ, এই দুটোতে কোনো মিথ্যা ব্যাপার নেই। সঞ্জয় রায় একা করতে পারে না, এবং তদন্তভার যেটা তথ্য প্রমাণ লোপাট কিছু কিছু সেটা হয়েছে। কিন্তু এখন আপনাদের চ্যানেলেও অনেক তথ্য দেখছি, আরে বলতে দিন না, আপনি তো ডাক্তার, আপনি তো আর তৃণমূল আমার কথা হচ্ছে যে এখনো তো অনেক কিছু আপনারা দেখাচ্ছেন যেগুলো তথ্য প্রমাণের মধ্যে পড়ে। এই যে ফোন দেখাচ্ছেন কে কাকে করেছে, আরো অনেকগুলো কথা বলছেন, সেই তথ্যগুলো নিয়েও কি সিবিআই কোনো তদন্তে গেছে? রাজ্য পুলিশ, না না, আমি তো রাজ্য পুলিশ তো ইনকম্পিটেন্ট বলেই তো নাকি গতকাল রাজ্য সরকার হয়েছে যাদের তরফ থেকে 4 দিন পর তো দিয়ে দেওয়া হয়েছে। এবার এই 4 দিনের মধ্যে যে লোপাটগুলোর কথা বলছেন সেগুলো বাদ দিয়েও অনেক কিছু আপনারা এখন দেখাচ্ছেন যে তথ্য প্রমাণগুলো লোপাট করার কোনো সুযোগ নেই। 4 দিনের ওই গোল্ডেন আওয়ারটা কিন্তু আমরা ভুলে যাব না। না না, আমি বলছি যে তথ্য প্রমাণ লোপাট কে করলো তারও তো শাস্তি হওয়া উচিত, তাহলে সেইটা ইনভেস্টিগেশন আসতো না। এখন ব্যাপারটা হচ্ছে যে সত্যি তো তথ্য প্রমাণ লোপাট কে করলো এখনো পর্যন্ত কি কারণে চার্জশিটটা এলো না, সাপ্লিমেন্টারি চার্জশিটের উপরে আদৌ কি ভরসা রাখা যায়? তন্ময় বাবু, এখনো পর্যন্ত সিবিআই, যেখানে সীমা পাউজা যেখানে পরিষ্কার বলছেন যে কলকাতা পুলিশ তাকে যা তথ্য দিয়েছে সেগুলোই তিনি কিন্তু একেবারে আদালতে সাবমিট করে দিয়েছেন, নতুন কিছু তো আর পাওয়া যায়নি, কাউকে জিজ্ঞাসাবাদী করেননি, তাহলে সাপ্লিমেন্টারি চার্জশিটের উপরে কতটা ভরসা রাখবেন? দেখুন, আমি প্রথমেই আমাদের স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিই যে সুপ্রিম কোর্ট জিনিসটাকে নজরদারিতে আছে, সুপ্রিম কোর্ট দেখছে। সুপ্রিম কোর্ট যদি মনে করেন যে আবার তদন্ত করতে হবে অন্য টিম দিয়ে সিবিআই এর, এবং সেই টিম যদি দেখে সিবিআই এর কোনো অফিসার ঠিক মতন তদন্ত করেনি, তারও শাস্তি হোক। আমাদের সেটাই হচ্ছে, আপনাদের দল থেকে এখানে সিবিআই আমাদের শাস্তি হোক, তাহলে সিবিআই সুপ্রিম কোর্ট দেখছেন যখন, সুপ্রিম কোর্ট যেটা মনে করবেন সেটা করুন এই কেসে। কিন্তু আমি এটা বলছি আপনাকে, আমি এই কথা বলছি না, আপনি শুনুন, আপনার মনে রাখবেন যে সেই ডেড বডিটা সেখানেই অনেক এভিডেন্স ছিল, আর হচ্ছে সেমিনার রুম ছিল, সেই সেমিনার রুমটাকে নষ্ট করে দেওয়া হয়েছে, আর ডেড বডিটাকে তাড়াহুড়ো করে দাহ করে দেওয়া হয়েছে। তো এই সমস্ত করে দেওয়ার পরে 4 দিনে যখন সব করে ফেলা হলো, ডেড বডিটাকে এত তৎপরতার সঙ্গে যারা দাহ করালেন, সেই কাউন্সিলর এবং সেই তৃণমূলের বিধায়ক যাদের নামও কিন্তু রায় একেবারে স্পষ্ট বলা রয়েছে, তাদেরকে সিবিআই কতবার ডেকেছে? দেখুন, এইটা হচ্ছে পরে চার্জশিট এখনো সিবিআই দেবে বলেছে, সেই চার্জশিটে সেগুলো আমরা তো জানতে পারি যে তারা এখনো সিবিআই এর জিজ্ঞাসাবাদে গিয়েছেন বলে বা সিবিআই তাদের বাড়ি এসেছে বলে। বেশ, একবার আপনাদের দেখিয়ে দিই, লুপ হোলস কিন্তু একাধিক রয়েছে এবং রায় কিন্তু সেই জিনিসগুলো আরো স্পষ্টভাবে ধরা পড়ছে। তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় পুলিশের যে জিডি এন্ট্রি, সেটাও কিন্তু একেবারে রাত্রে করা হয়েছিল, সকাল 10:10 সময় দিয়ে জিডি এন্ট্রি প্রথমে করা হয়নি। পুলিশ, তিনি অভিযোগ পেয়েছিলেন, এসেছিলেন, ফাঁকা রেখে দিয়েছিলেন কলমটা, এবং রাত্রে 11টায় তিনি সকাল 10:10 সময় দিয়ে সেই জিডিটা এন্ট্রি করেছিলেন। দেখুন, এই জঘন্য ঘটনা সামনে আসার পর থেকে বারবার প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট তীব্র ভর্ৎসনা করেছে পুলিশকে। এবার শিয়ালদা কোর্টের রায়েও সেই পুলিশ সম্পর্কে মারাত্মক দাবি করলেন বিচারক। সোমবার রায়ে তিনি লিখেছেন, 9ই আগস্ট সকাল 10টায় টালা থানার দায়িত্বে ছিলেন সাব ইন্সপেক্টর সৌরভ কুমার ঝা। আরজিকর হাসপাতালের আউটপোস্ট থেকে খবর পেয়ে তিনি হাসপাতালে যান। তিনি কোনো জেনারেল ডায়েরি এন্ট্রি করেননি, কিন্তু জিডি রেজিস্টারে একটি জায়গা খালি রেখে দেন। সাক্ষ্য থেকে জানা গেছে ওই খালি জায়গা পূরণ করা হয় রাত 11টায়, তবে সকাল 10:10 সময় দিয়ে। রায়ে বিচারক আরও জানিয়েছেন, এটা খুব পরিষ্কার যে ওই এসআই একটি বেআইনি কাজ করেছেন এবং সাক্ষ্য দেওয়ার সময় তা গর্বের সঙ্গে ঘোষণা করেছেন। এসআই পদমর্যাদার এক অফিসারের সঙ্গে এই আচরণ অত্যন্ত বিস্ময়কর এবং যন্ত্রণাদায়ক।
আমার মনে হয় কলকাতার পুলিশ কমিশনারের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত, যাতে শৃঙ্খলাবদ্ধ বাহিনীকে বেআইনি কাজ করা থেকে আটকানো যায়। সোমবারের রায়ে অতিরিক্ত ওসি রূপালী মুখোপাধ্যায়েরও তীব্র সমালোচনা করেছেন শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস। তিনি লিখেছেন, রূপালী মুখোপাধ্যায় উইমেন্স গ্রিভেন্স সেলের অতিরিক্ত ওসি এবং নিশ্চিতভাবে একজন সিনিয়র অফিসার। এটা ধরে নেওয়া যায় এই ধরনের মামলা কিভাবে সামলাতে হয় সে ব্যাপারে তার যথেষ্ট ধারণা ছিল। 9 আগস্ট তিনি অভিযুক্তের থেকে মোবাইল ফোন নিয়ে নেন এবং তা টালা থানায় ফেলে রাখেন। তার এই কাজ প্রশ্ন জাগাচ্ছে। সাক্ষ্য থেকে এটা প্রতিষ্ঠিত হয়নি যে তিনি কোনো উদ্দেশ্য নিয়ে এই কাজ করেছেন বা অভিযুক্তের মোবাইল ফোন থেকে তথ্য বিকৃত করেছেন। অদ্ভুতভাবে অত্যন্ত দুর্বল একটি ব্যাখ্যায় তিনি জানিয়েছেন মোবাইল ফোন অভিযুক্তকে ফেরত দেওয়া হয়েছিল, পরে তার গ্রেফতারির সময় সেটা আবার বাজেয়াপ্ত করা হয়। তিনি সাক্ষ্য দেন যে এই পুরো সময়টায় অভিযুক্ত কলকাতা পুলিশের হাতে আটক ছিল। এই কাজের কোনো কারণ আমি খুঁজে পাইনি। আরজিকর মামলার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে এর আগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট। সব মিলিয়ে আরজিকর কাণ্ডে এখনো বহু ধোঁয়াশা। প্রকাশ সিনহা, সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। সুব্রত, একের পর এক পুলিশ অফিসারের গাফিলতির কথা সামনে আসছে। ঘটনার পর 5 মাস 11 দিনের মাথায় রায় ঘোষণা হয়েছে। আজ আমরা কথা বলছি 5 মাস 13 দিনে। এক এক করে অফিসার যারা সেই দিন ঘটনার দায়িত্বে ছিলেন, ঘটনাস্থলে ছিলেন, কর্তব্যরত অবস্থায় ছিলেন, কি কি গাফিলতি তারা করেছেন সেগুলো জানা যাচ্ছে। এদের কার কার বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে বলুন তো? রাজ্য পুলিশ যে ভুলগুলো করেছে বা ইচ্ছাকৃতভাবে যেগুলো করেছে, আমরা যদি ধরে নিই, সিবিআই সেই কাজগুলোই কেন রিপিট করলো? সেটাও কি তাহলে ইচ্ছাকৃত? দেখুন, বিনীত গোয়েল এই গোটা কনস্পিরেসির সঙ্গে যুক্ত, সেটা আমরা অনেকেই প্রকাশ্যে বলতে পারছি বা বলছি অভিযোগ আকারে। আমাদের কাছে তো প্রমাণ নেই, অভিযোগ আকারে। কিন্তু সীমা পাহুজা তিনিও যে গোটাটার সঙ্গে যুক্ত, এইটা আমরা সবাই বলতে পারছি না। কেন পারছি না আমি জানি না। আমি দুটোই বলছি, দুজনেই একই অভিযোগে অভিযুক্ত, গোটাটাকে বটম লাইন ফিক্স করে নিয়ে। আমি বলছি, দেখুন, 2 কোটি মানুষ এই বিচারের দাবিতে, বিচার পাওয়ার জন্য, সঠিক বিচার পাওয়ার জন্য রাত জেগেছে। এত সোজা এটা বিফলে যাবে? বিচার সবসময় সাধারণভাবে পাওয়া যায় না, বিচার ছিনিয়ে আনতে হয়। বিচার ছিনিয়ে আনবে পশ্চিমবাংলার মানুষ এবং একই সঙ্গে গোটাটা এক্সপোজড হবে। আমাদের রাজ্যে সিংহের বাচ্চা হয় না, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী না চাইলে। আর এখানে সব হয়ে যাবে এত সোজা? সিবিআই 10 বছর ধরে কিছু দিতে পারছে না পশ্চিমবাংলার মানুষকে, ন্যায় বিচার, আর এখানে দিয়ে দেবে? এই গোটাটা ফিটিং এবং ফিক্সিং দিল্লির সরকার এবং রাজ্যের সরকারের। মানুষের কাছে এইটা এক্সপোজড হয়ে গেছে এই ঘটনার মধ্যে দিয়ে। আমরা যেটা বারবার বলবার চেষ্টা করছি যে সিবিআই হোক, কলকাতা পুলিশ হোক, তারা আসলে যারা এই ব্যবস্থাকে ধ্বংস করছে, ক্রিমিনালস, তাদেরকে সেফগার্ড করছে, তাদের সেফ মেসেজ দিচ্ছে। ফলত উভয় সরকারের কথা বললে মরিনচাপির জন্য বামেদের একটু ভবিষ্যতের কথা ভাবি। তন্ময়দা, আমি শীর্ষেন্দুদার, আমি এক সেকেন্ড একবার শীর্ষেন্দুদার কাছে যাই। শীর্ষেন্দুদা, তার মানে যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ারের কথা বলা হচ্ছিল, ও একেবারে আরজি করের ঘটনার পরও যে 5টা ধর্ষণ খুনের ঘটনা ঘটেছে এ রাজ্যে, এবং যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা একেবারে ফাঁসির সাজা পাইয়ে দিয়েছি, আমরা করিয়ে দিয়েছি, সেক্ষেত্রে এত বড় একটা নারকীয় ঘটনা, কর্মস্থলে কর্মরত অবস্থায় একজন চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা ঘটলো, সেটাকে বিরলের মধ্যে বিরলতম বলা গেল না? তার দায়টা রাজ্য পুলিশ, সিবিআই, কেউ কি এড়াতে পারে? পাশবিক এবং নৃশংস বললে কম বলা হয়, অবশ্যই, কিন্তু তথ্য প্রমাণ ডকুমেন্ট অনুযায়ী তার রায় হয়। সেই ডকুমেন্ট নেই, তথ্য প্রমাণগুলো লোপাট হয়ে গেছে। আজকে 5 দিনই বলুন আর সিবিআই বলুন, দুজনেই জড়িত, একদম ঠিক। আজকে মানুষ শুধু সিবিআইকে নয় এবং কলকাতা পুলিশের, আজকে কোনো মানুষের যদি হার্ট অ্যাটাক হয়, বলা হয় যে 2 ঘন্টা হচ্ছে গোল্ডেন পিরিয়ড, ওই 5 দিন হচ্ছে গোল্ডেন পিরিয়ড ছিল। সেই গোল্ডেন পিরিয়ডটাকে আরও শেষ করে দিয়েছেন সিবিআই। কেন, কিসের জন্য? আজকে এই যে একটু আগে দেখালেন যে রূপালী মুখোপাধ্যায়, যাদের অভিযুক্ত সঞ্জয় রায়ের ফোন টালা থানায় অসংরক্ষিতভাবে রেখেছিল, কিসের জন্য? কেন? বারবার এতগুলো প্রশ্ন উঠবে কেন? যদি সঠিক তদন্ত হতো, সঠিক নিরপেক্ষ তদন্ত তো মানুষ চায়, প্রতিটা মানুষ চায়। নির্যাতিতার বাবা মার সাথে সারা বাংলা কেন, দেশ, সারা পৃথিবী পর্যন্ত ছিল। তাই মণিশঙ্কর বাবু, আমি বলছি একটা কোশ্চেন হয়ে আজকে জনগণের কথা বলে আপনারা হাই কোর্টে যাচ্ছেন। আজকে জাজমেন্টটা আসার পরে সাজা করিয়ে দেওয়া যায়, জাজমেন্টটা যতক্ষণ আসেনি ততক্ষণ আমাদের সবাই বলছিলাম যে যেহেতু তথ্য প্রমাণ লোড হয়ে গেছে, সিবিআই অনেক চেষ্টা করেও সেই তথ্য প্রমাণটাকে দিতে পারছে না। জাজমেন্টটা হওয়ার পরে বোঝা গেল যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে কি হয়নি সেই তদন্তেই সিবিআই যায়নি।
ব্যাপারটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট থেকে যখন সিবিআই রিপোর্টটা যখন জাজেরা বলছিল তথ্য প্রমাণ লোপাট হয়েছে কিনা তার সবথেকে বড় সাক্ষী হচ্ছে নির্যাতিতার মা বাবা। সেই মায়ের সাক্ষীটা সিবিআই গ্রহণ করেনি। নির্যাতিতার মা তিনি স্পষ্ট বলছেন দেহটাকে সৎকারের জন্য ময়না তদন্তের জন্য রাজ্য সরকারের পুলিশ জনপ্রতিনিধিদের যে তৎপরতা তারা বারবার অভিযোগ করছেন তাদের কাউকে রাজ্য পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডাকেনি। তাই এড়ানো যাবে না সম্পর্ক। এই জায়গাতে তদন্ততেই যায়নি সিবিআই, সেটাই যে জাজমেন্টটা পড়ে বুঝতে পারলাম। আর 2 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্টে যখন খামটা দেখে জজেরা বললেন যে এইরকম কেস আমরা 30 বছরে দেখিনি, তাহলে সেইখানে এমন কিছু লেখা ছিল যার জন্য জজ এই কমেন্টটা করেছে 30 বছরে দেখিনি। তাহলে সেই জায়গা থেকে যদি মানে চার্জশিটটা হলো না তাহলে কি লেখা ছিল সেখানে? আমরা সামনে হওয়ার মতন জিনিসই ছিল। সিবিআই রিপোর্ট দেখে কিন্তু আমরা সুপ্রিম কোর্টের বিচারপতিদের সেই মন্তব্য করতে শুনেছি। আজকে কিন্তু সুপ্রিম কোর্টে 42 নম্বরের কেস এনলিস্টেড হয়েছে, শুনানির সম্ভাবনা রয়েছে, কলকাতা হাইকোর্টে শুনানি রয়েছে। আমি আলোচনায় ফিরে আসবো, একটা বিরতি নেব। বিজেপির অন্দরেও কিন্তু এই রায় নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ এবং আকচাকচি শুরু হয়েছে। সিবিআই তদন্ত নিয়ে সোমবারই ক্ষোভ উগরে দিয়েছে আরজি কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের পরিবার। জনমানুষেও ক্ষোভ তৈরি হয়েছে, আর ক্ষোভ এবার বিজেপির অন্দরেও। কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম। কেউ এই রায়ে খুশি নয়, আমি ব্যক্তিগতভাবে খুশি নয়। সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী দুজনেই বলছেন তারা অখুশি। বিজেপির অন্দরেও ক্ষোভ, অসন্তোষ স্পষ্ট। সিবিআই চার্জশিটে 30টা এমন কথা তুলে ধরে দিয়ে গেছে যাকে অ্যাপ্রিসিয়েট করার মতো। আবার সিবিআইর পার্টে যেসব ত্রুটি আছে বলে ডাক্তার বোনের অভিভাবক তুলে ধরছেন, পিতামাতা তুলে ধরছেন, তারও যুক্তি আছে, সারবত্তা আছে। এবং আমি মনে করি যে অমীমাংসিত প্রশ্নগুলো রেখে দিয়ে গেছেন চার্জশিটে, সেই বিষয়গুলো সুপ্রিম কোর্ট, তার উপর সকলের আস্থা রাখা উচিত। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত, তারা এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা করবেন। পুরো সিস্টেমের মধ্যে কারোর উপরে সন্তুষ্ট নেই আমরা। যে জঘন্য ঘটনা হয়েছে আর তার যে দুঃখজনক ফল বেরোলো, বাংলার একটি মানুষও খুশি নন। পাল্টা তৃণমূল বিজেপি বিরোধীদের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমৃত্যু কারাদণ্ডের রায় তিনি সন্তুষ্ট নন। শুভেন্দু অধিকারী বলছেন তিনি রায় খুশি নন। কিন্তু প্রথমে ধর্ষণ খুনের তদন্ত করল মুখ্যমন্ত্রীর অধীনস্থ কলকাতা পুলিশ, তারপর তদন্ত করল নরেন্দ্র মোদীর অধীনস্থ কর্মীবর্গ মন্ত্রকের অন্তর্গত সিবিআই। তদন্তের প্রেক্ষিতে রায় দিলেন বিচারক। এখন তৃণমূল বিজেপি দুপক্ষই দাবি করছে তারা রায় সন্তুষ্ট নয়। এটা কি লোক দেখানো হতাশা, অসন্তোষ নয়? এখন পারস্পরিক দুজনের সমালোচনায় মুখর, কিন্তু দুজন এমনভাবে চললেন যাতে সিবিআই সুযোগ করে দেয় মমতা ব্যানার্জির আজকের কথাগুলো বলার। এসব একজন খেলা দেখাচ্ছেন আর একজন গ্যালারি শো করছেন। আসলে বিজেপি এবং তৃণমূল যৌথভাবে একজন মেধাবী চিকিৎসককে এটা দ্বিতীয়বার খুন করার সামিল নয়, এটা বারবার তাকে হত্যা হতে হচ্ছে এদের এই সেটিং এর নোংরা রাজনীতির খেলায়। কেউ বলছেন পুলিশ তথ্য প্রমাণ লোপাট করলো, কেউ বলছেন সিবিআই ব্যর্থ, আবার অভিযোগ উঠছে পুরোটাই বিজেপি তৃণমূলের গটআপ গেম। আর এর মধ্যে সত্যিটা হলো নিহত চিকিৎসকের মা বাবা সুবিচার চেয়ে চোখের জল ফেলছেন। অর্ণব মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। শিশুন্দতা, তাহলে মোদ্দা কথাটা হচ্ছে যে এই মুহূর্তে নির্যাতিতার পরিবার, তাদের দায়িত্ব হচ্ছে খুঁজে খুঁজে লুপহোলসগুলো বার করা, সেটা সিবিআই এর হোক, সেটা রাজ্য পুলিশের হোক, এবং সবটাই ভরসা আমাদের রাখতে হবে আদালতের উপরে, ছাড়া আর কোনো তদন্তকারী সংস্থার উপর ভরসা রাখার জায়গা নেই। রাজ্য পুলিশ এবং সিবিআই দুজনেই তদন্তটাকে সত্যি খুন করে দিয়েছেন। আজকে যে জায়গাতে মানুষের আস্থা, সেই তদন্তকারী অফিসাররা প্রত্যেকে এই জিনিস করবেন। আজকে রাজ্য পুলিশও যা করলেন, সিবিআইও তাই করলেন। আজকে আদালতের প্রতি আস্থা যাতে প্রতিটি সাধারণ মানুষের থাকে, সেই কথা মনে করিয়ে দিয়ে আজকে বিচারকরা তাদের রায় দেন। সেই তথ্য প্রমাণের জন্য তার রায়টা দেন, সেটা তো আবেগের সঙ্গে তার রায়ের এটা থাকে না, 100 বার ঠিক। কিন্তু সেই আবেগকে প্রাধান্য দিয়ে তথ্য প্রমাণটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যেখানে মৃত্যুদণ্ড হোক, তার যাবজ্জীবন কারাদণ্ড হোক, সঠিক নিরপেক্ষ তদন্ত করে সঠিক রায়টা বার করে নিয়ে আসতে হবে। সমাজ তো তাই চায়,
বাঙালি তাই দেখছে, দেশ তাই তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের দিকে। দিদি মোদি দেখুন শুনুন সেটা আপনাদের আর কিছু বলার নেই। আপনাকে বলতে আমাকে বলতে বলেছে দেখুন হচ্ছে কলকাতা হাইকোর্ট যখন সিবিআই কে দিয়েছিল তখন বলেছিল সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা ছাড়া আর কিছু করা হয়নি। আজকে আপনি জানবেন যদি কলকাতা পুলিশের কাছে থাকতো তাহলে সঞ্জয় রায়ের কোনো শাস্তি হতো না। আলোচনার সময় সকলকে ধন্যবাদ।